আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিফ হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 25শে ডিসেম্বর, খ্রিস্টান সম্প্রদায়ের আজকে বড়দিন। খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন। এটা একটি ঐতিহাসিক দিন। 17 বছর আগে বেগম জিয়া কারাগার থেকে বেরিয়ে পিজি হসপিটালে গিয়েছিলেন অসুস্থ তারেক রহমানকে দেখার জন্য। সেই সময় সেই সরকার তার উপরে অমানসিক নির্যাতন করেছিলেন এবং তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। বেগম জিয়া সেখানে তাকে দেখতে গিয়েছিলেন এবং সেই সরকার তাকে জোরপূর্বক বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দেন। বেগম জিয়া সেই সময় বলেছিলেন যে তারেক রহমান ফিরবে এবং বীরের বেশেই তিনি ফিরবেন। আজ তারেক রহমানের ছোট ভাই কোকো নাই, কিন্তু বেগম জিয়ার সেই দোয়া কাজে লেগেছেন, সত্য প্রমাণিত হয়েছেন এবং তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরেছেন। এবং লাখো লাখো জনতা, আমাদের ইতিহাসের সবথেকে বড় জনসমাবেশ হয়েছেন এবং সকলেই তারেক রহমানকে বরণ করে নিয়েছেন। মায়ের যে দোয়া সেটা মহান আল্লাহ কবুল করেছেন। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক জনাব মাশরুকুর রহমান এবং আরও রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষক দলের সহসভাপতি কর্নেল এস এম ফয়সাল। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার কাছে আমি শুরু করি, মাসুক ভাই আপনার কাছ দিয়ে, যে 17 বছর পর তারেক রহমান দেশে ফিরলেন, আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। দেখুন, অনুভূতির বহিঃপ্রকাশ সারা বাংলাদেশের বিএনপিকে যারা ভালোবাসেন তাদের অনুভূতি আর আমার অনুভূতি একই। সর্বপ্রথম আমাকে বলতে হয় যে কথাটিতে আপনি শুরু করেছেন, দীর্ঘ 17 বছর দেশ থেকে তাকে যেতে বাধ্য করেছে। তারেক রহমান কে? স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। ওনার মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেশের মানুষ দেখতে পায়। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাকে বলতে হয় যে কথাটি আপনার প্রারম্ভিকভাবে বলেছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার অমানবিক নির্যাতন জিয়া পরিবারের উপর করেছেন। বেগম খালেদা জিয়াকে, গণতন্ত্রের প্রতীক, আপোষের নেত্রী, বিএনপির চেয়ারপারসন, একাধিকবার প্রধানমন্ত্রী, তাকে কারারুদ্ধ করেছেন। তার 2 ছেলেকে গ্রেপ্তার করেছেন। তারেক রহমানের প্রতি অমানবিক নির্যাতন করে তার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন। এখানেই ক্ষান্ত হয়নি, তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন, দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। আল্লাহর অশেষ রহমান। যে কথা বলেছেন, মায়ের দোয়া এবং কোটি কোটি মানুষের ভালোবাসা দোয়ায় তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে ফিরে এসেছেন। দেখুন, আমি একটা কথা আপনাকে বলতে চাই। আজকে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। তাদের প্রতি আপনি শুভেচ্ছা জানিয়েছেন। আমিও এদেশে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, শুভেচ্ছা জানিয়ে বলতে চাই আজকে গভর্নমেন্ট হলিডে।
ওনার আসার আগমনটা উনি বন্ধের দিনে বাছাই করেছেন। আজকে কালকে শুক্রবার বন্ধের দিন, তারপর শনিবার বন্ধের দিন, 3 দিন ওনার এই চলাচল যাতায়াতকে কর্মসূচি পালন করতে গিয়ে সাধারণ মানুষের যাতে দুর্ভোগ না হয় এটা চিন্তা করে উনি এই হলিডেতে উনি বেছে নিয়েছেন। এ কারণেই কথা বললাম, উনি রাজনীতি সবসময় পজিটিভ রাজনীতি করেছেন। উনি হাওয়া ভবনে ওনার আমরা বিস্তারিত যাব, আমি একটু স্যারের কাছে আসি। স্যার, আপনার কাছ থেকে আপনার অনুভূতিটা একটু জানতে চাই, তারপরে আমরা মূল আলোচনায় যাব। আপনার অনুভূতিটা একটু স্যার বলেন। তারেক রহমান দেশে ফিরলেন 17 বছর পর, আপনার অনুভূতিটা কি কেমন লাগছে স্যার? একদম সিনিয়র দলের সিনিয়র সদস্য আপনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচককে এবং সামনে দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরকে সালাম দিচ্ছি। আজকের আমার যে অনুভূতি সেটা সারা বাংলাদেশের লোকেরই অনুভূতি। সারা বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুপুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন। ওনার প্রত্যাবর্তনের সাথে দেশের অনেক রাজনৈতিক এবং অর্থনৈতিক জিনিস কানেক্টেড আছে। আমি এখানে উল্লেখ করতে চাই যে 17 বছর যে স্বৈরাচার আমাদের উপর চেপেছিল তার এবং সে দলের প্রত্যাগমন হয়েছে। 5ই অগাস্ট 24-এ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু যে জন্য বাংলাদেশের মেহনতি মানুষ, সব ধরনের মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেটা হয়তো গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা কল্যাণমুখী রাষ্ট্র করতে গণতান্ত্রিক সিস্টেমে। আমি মনে করি আমার সবচেয়ে খুশি লাগছে এবং বাংলাদেশের সকলেই তাই মনে করে যে উনি যেহেতু এসছেন এবং একটা বড় এবং জনপ্রিয় দলের নেতৃত্ব দিচ্ছেন, কাজে ওনার আগমন আগামী যে নির্বাচন যেটা ডিক্লেয়ার্ড হয়েছে 12ই ফেব্রুয়ারি 26-এ, সেটা যাতে সুন্দর করে সকলকে নিয়ে সংগঠিত হয় এবং আমরা যাতে গণতন্ত্রে উত্তরণ করতে পারি, সেই জিনিসটা চিন্তা করেই বাংলাদেশের সকলের মতো আমিও কিন্তু খুশি এবং ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ওনার আগমনের জন্য। মাসুদ ভাই, আপনার কাছে আসি। তারেক রহমান আজকে বাংলাদেশে নেমেই একটা কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এই আপনার কি মানে এই বলে উনি কি বুঝালেন? হোয়াট প্ল্যান হি হ্যাজ? দেখেন, উনি 17 বছর দেশে নাই। উনি যেদিন বাংলাদেশে পা রাখলেন সেদিন ওনার সহোদর ছোট ভাই তিনি বিদায় নিয়েছেন। তার উপরও তথাকথিত অনির্বাচিত সরকার অন্যায় অত্যাচার করেছেন। তার জানাজায় উনি উপস্থিত হতে পারেননি। এমন দিনে উনি বাংলাদেশে আসলেন, ওনার মা অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি জানি না যে মুহূর্তে আমরা আজকে আলোচনা করছি এএনটিভি টক শোতে, উনি ওনার মা ওনার সাথে কথা বলতে পারবে কিনা। আমি কাইমুন ভাইকে আল্লাহর কাছে দোয়া করি বেগম খালেদা জিয়া আবার মানুষের মধ্যে ফিরে আসুক। উনি যে কথাটি ওনার আপনার বক্তব্য শুনেছেন, ওনার প্রতি 111 সরকার নির্যাতন করেছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফরমাশি রায় ওনাকে সাজা দিয়েছে। শুধু সাজাই নয়, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যরা, নেতা কর্মী সকাল থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সারা দিন ওনার বিরুদ্ধে কথা বলতেন। পার্লামেন্টে রুলস অফ বিজনেসে প্রসিডিউরে যে উপস্থিত নাই তার কথা বলা যাবে না, কারণ সে তো উত্তর দিতে পারবে না।
সকাল বিকাল তার বিরুদ্ধে আলোচনা হতো। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মতো লোক পার্লামেন্টে দাঁড়িয়ে তারেক সাহেবকে তুই তোমারই করে সম্বোধন করে বলেছেন, গালাগিলাজ করেছেন। আজকে তারা কোথায়? তারা কোথায়? আজকে তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। উনি এই বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন এবং এসে বলেছেন আই হ্যাভ প্ল্যান। ওনার বক্তব্যের প্রতিটা লাইন আপনি খেয়াল করবেন, কোনো প্রতিহিংসা পরায়ণ হলে কার বিরুদ্ধে একটা কথা বলে নাই। সে তথাকথিত 111 সরকারের মঈনুদ্দিন ফখরুলের বিরুদ্ধে কথা বলেনি। এই ফ্যাসিস্ট তাকে ফরমায়েশি রায় দিয়েছেন, একটা মামলায় তাকে খালাস দিয়েছিলেন একজন বিচারক, তাকে দেশ থেকে যেতে পালিয়ে যেতে বাধ্য করেছেন। উনি এসে তাদের বিরুদ্ধেও একটি সমালোচনা করে নাই। এখানে আমার মনে পড়ে নেলসন ম্যান্ডেলা 26 বছর জেল খাটার পর মুক্তি পাওয়ার পর ক্ষমতায় আসার পর যারা ওনাকে এই 26 বছর জেলে রেখেছে তাদের থেকেই, দলের থেকেই তিনি ভাইস প্রেসিডেন্ট বানিয়েছেন। দিস ইজ কল ম্যান্ডেলা। আপনি বলবেন, দেখেন তারেক সাহেব, যদি এখানে এই ওনার জায়গায় যদি শেখ হাসিনার চিন্তা করেন, ওনার জায়গায় যদি জয়ের চিন্তা করেন, কি হতো, কি বলতে বলেন? উনি বলেন এই পক্ষান্তরে ওনার মা আপসীর নেত্রী, গণতন্ত্রের আজকে জাতীয় প্রতীকে উনি রূপ লাভ করেছেন। একটু বলি, উনি সেই বেগম খালেদা জিয়া এই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এর কার জন্য? বিগত ফ্যাসিস্ট সরকার, আমরাও জেল কেটেছি। উনি একটা স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে ওনাকে রাখা হয়েছে। আমি এই কথা ফিরবো, মাসুক ভাই, আমি এই কথা ফিরবো। আমি স্যারের কাছে একটু আসি। উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তো এই প্ল্যানটা আমরা শুনতে চাই। যেরকম উনি বলেছেন যে রেইনবো নেশন, এই রেইনবো নেশন আসলে কি আপনাদের একটু আপনি যদি এক্সপ্লেইন করেন। জি জি, ধন্যবাদ আপনাকে। রেইনবো নেশন তার যে 31 দফা যেটা উনি ঘোষণা করেছেন 23 সালে, এটা একটু ব্যাকগ্রাউন্ড একটু বলি। ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন 19 দফা ঘোষণা এবং সেটা বাস্তবায়ন করার উনি চেষ্টা করেছেন যতদিন উনি জীবিত ছিলেন। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন। তারপরে 18 সালে জনাব তারেক রহমান 27 দফা ঘোষণা করেছিলেন এবং 23-এ উনি 31 দফা ঘোষণা করেছেন। আসলে এগুলো কোনো আলাদা ঘোষণা না, এটা ধারাবাহিকতা। ফ্রম হিজ ফাদার, দেন মাদার, দেন হিমসেলফ, যেটা হলো আপনার 18-তে, অ্যান্ড দেন সম্পূর্ণ চূড়ান্তভাবে এটাকে করা হয়েছে আর কি। এখানে 31 দফার ভিতরে বাংলাদেশকে সবার আগে বাংলাদেশ এই স্লোগানটা উনি যেটা দিচ্ছেন, অর্থাৎ সবাইকে নিয়ে বাংলাদেশ তৈরির একটা মানসিকতা। রেইনবো নেশন সেটা হলো এই বাংলাদেশ ভূখণ্ডে যারাই বসবাস করে, পাহাড়ি হোক, সমতলে যারা হোক, এবং যে ধর্মের বর্ণের যেটা হোক না কেন, যারা এখানে বাস করছে তাদের সকলকে নিয়ে একটা নেশন সৃষ্টি করা, এবং যেখানে প্রত্যেক মতের এবং পথের লোক থাকবে এবং যেখানে কোনো প্রতিহিংসা এবং প্রতিশোধের বিষয় থাকবে না, যেটা রাজনীতিতে আমরা দেখি। সেইটার বিপরীতে কি করে সকল পথের এবং মতের লোকদেরকে নিয়ে একটা ইনক্লুসিভ এবং একটা বৈষম্যহীন রাষ্ট্র কীভাবে গঠন করা যায়, সেটাই ওনার চিন্তা চেতনা। সেটাকেই রেইনবো বলা হয়েছে। রেইনবোতে যেরকম আছে বৃষ্টি থাকে, রৌদ্র থাকে, সূর্যের আলোতে বৃষ্টির থেকে আবার বিভিন্ন রংধনু হয়, 7 রং, একটা সুন্দর একটা যে দিনের একটা যে প্রতিচ্ছবি দেয়, সেরকম একটা দেশ উনি চাচ্ছেন বাংলাদেশকে। ভাই, আপনাকে একটু দেখি, আমাদের এই যে জিয়া পরিবার, আমরা যদি ইতিহাসে দেখি যে ঠিক 71 সাল যখন পাকিস্তানিরা আমাদেরকে আক্রমণ করলো এবং যিনি নেতৃত্ব দেওয়ার কথা তিনি সারেন্ডার করে চলে গেলেন, সেই সময় যে নেতার প্রয়োজন ছিল সেই গ্যাপটা পূরণ করলেন জেনারেল জিয়া।
মেজর জিয়া ছিলেন তখন হি সেড আই রিভল্ট, এবং তিনি পাকিস্তানি অফিসারই ছিলেন, তিনি পাকিস্তানের বিরুদ্ধে রিভল্ট করলো। কেন? ওই সময় তার ওই পাকিস্তানিরা বাঙালিদের উপরে গুলি করেছিল। হি রিভল্ট অ্যান্ড সে নেশনকে বলল যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করব, মুক্তিযুদ্ধ হলো। আবার যখন গণতন্ত্র যখন বিপদে পড়ে গেল, তখন বেগম জিয়া বলল গণতন্ত্র আমাদের প্রয়োজন, এবং কোন আপোষহীন হলেন উনি। সবাই তাকে, অন্যরা তাকে প্রলোভন দেখালেন, কিন্তু উনি প্রলোভনে কিন্তু গেলেন না, যে গণতন্ত্র উদ্ধারের জন্য তিনি আপোষহীনভাবে যুদ্ধ করলেন। এখন রাষ্ট্র মেরামতের পথটা আসছে, কেন গত যে ফ্যাসিস্ট সরকার আমাদের সমস্ত ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দিয়েছেন। এই সময় আমরা তারেক রহমানকে দেখছি যে তিনি আসছেন যে রাষ্ট্র মেরামত করার জন্য। ভাই, আপনি একটু যদি এই বিষয়ে একটু বলতেন। আপনি আলোচনায় তিনজন, জিয়াউর রহমান, বেগম খালেদা, তারেক রহমান, আসলে তো স্বল্প পরিসরে তিনজনের বিষয় আলাপ করা যায় না। জিয়াউর রহমানের যে চাপড়াটা আপনি তুলেছেন ৭১, পরবর্তী বেগম খালেদা জিয়া ৯০, এবং তারেক রহমান, এত শর্টে আমি একটু টাচ দিই। হ্যাঁ, আমি জিয়াউর রহমানকে দুইবার দেখার সৌভাগ্য হয়েছে, দুটি জনসভায়। 79-এর ওনার আমলের সবচেয়ে প্রথম নির্বাচন 79 পার্লামেন্ট নির্বাচন, তারপর উনি প্রেসিডেন্ট হওয়ার পর একটা সমাবেশে। আর আমার এই ৪৫ বছর রাজনৈতিক জীবনে অধিকাংশ সময় বেগম খালেদা ম্যাডামের সাথে কাটছে, অনেক স্মৃতি, অনেক গল্প। তো বাকি এখন তারেক সাহেবের সাথে আমরা আছি। জিয়াউর রহমান জাতির এক ক্লান্তি লগ্নে উনি মুক্তিযুদ্ধের ঘোষণা, আপনারা দুইজন সামরিক বাহিনীর লোক, আপনারা ভালো জানবেন, ভালো বুঝবেন, উনি রিভলভ করেছিলেন যদি দেশ স্বাধীন না হতো, উনি যদি বাংলাদেশে আসতেন ওনাকে কোর্ট মার্শালে ফাঁসি হতো, এর বিকল্প নাই, কোনো বিকল্প ছিল না। কোনো বিকল্প আছে আর আর্মির বিচারে, আর নাহলে কোনোদিন বাংলাদেশে আসতে পারতেন না। উনি নিজের জীবনের মায়া করেননি, ওনার দুই সন্তান, প্রিয়তমা স্ত্রীর কথা উনি ভাবেন নাই। এত বড় দেশ প্রেমিকের দল বিএনপি, উনি দেশ ও জাতির দুঃসময় ওনার আবির্ভাব হয়েছেন। ওনার শাসন আমলে ওনার দল গঠন, রাষ্ট্র পরিচালনা নিয়ে নিন্দুকের অনেক কথা, বিতর্ক, সমালোচনা করা যায়। ওনার সততা, জি, আমরা একটা অনেস্টি নিয়ে কথা বলা যায় না। শুধু একটা কথা বলবো, জি জি আমি প্রথম আলোতে একটা লেখা ছাপা হয়েছিল ভারতের ফরেন সেক্রেটারি, উনি লিখেছেন ভারতের ফরেন সেক্রেটারি নো এটা বিগ ম্যাটার, পৃথিবীর বহুত সামরিক সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান সাথে আমার দেখা হয়েছে, উনি বলছেন, কিন্তু জিয়াউর রহমানের মতো এরকম বুদ্ধিমান ইন্টেলিজেন্স আমি দেখিনি। এই দেশ যখনই নেতৃত্বের সমস্যায় পড়েছেন, তখন আমরা দেখেছি ৭১ সালে জেনারেল জিয়া সেই গ্যাপটা পূরণ করেছেন। ৯০ সালে এসে বেগম খালেদা জিয়া এরশাদ সাহেবের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন, এবং ফ্যাসিস্ট সরকার এখন পালিয়ে গেছে, আমাদের সমস্ত ইনস্টিটিউশনগুলো সব নষ্ট হয়ে গেছে। এই ইনস্টিটিউশনগুলো মেরামত না করলে এই রাষ্ট্র আগাতে পারবে না, এবং সেই মেরামতের নিয়ে পরিকল্পনা নিয়ে তারেক রহমান নেমে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। স্যার, আপনার কাছে শুনতে চাই এটা। ধন্যবাদ আপনাকে। আসলে পলিটিক্সে যে জিনিসটা প্রয়োজন, পলিটিক্যাল লিডারশিপরা যেটা করেন সেটা হলো এই যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড দি ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি, রাজনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন। সেটা ধারাবাহিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেটা শুরু করেছেন, তারপরে আবশ্যক নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, এখন বর্তমান বিএনপির অভিভাবক তারেক রহমান এগিয়ে এসছেন এই ধারাবাহিকতায়। শহীদ জিয়ার ১৯ দফা ছিলেন, রাইট, এবং বেগম জিয়া বলেছিলেন ভিশন 2030, আর তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। প্রথম দিয়েছিলেন হলো ২৭ দফা, সেটাকে আবার কিন্তু এটার সাথে সব কিন্তু ধারাবাহিক, একটার সাথে একটা লিঙ্ক আপ। কিন্তু যেরকম উদাহরণ হিসেবে যদি বলি, বিকজ এখন যে জিনিসটা হলো যে ৫ই অগাস্টে বাংলাদেশের যে অভ্যুত্থান হলো ছাত্র জনতার, তো সেটার ভিতরে
আপনার ধরেন ইনভলভমেন্টটা ছিল যুবকদের, তরুণদের। তো তাদের ব্যাপারে কি চিন্তা ভাবনা, তারা যে এই যে আন্দোলন করলো, অভ্যুত্থান করলো, দেশকে স্বাধীন করলো, এত রক্ত দিল, 15-16 মতো শহীদ হলো, দেন অনেক 30,000-এর উপরে প্রায় পঙ্গুত্ব বরণ করেছে। আউটকাম কি? পরবর্তী গণতান্ত্রিক সিস্টেমে যখন দল ক্ষমতায় আসবে, যে দলেই আসুক, আমি তো সবসময় চাবো বিএনপির একজন কর্মী হিসেবে বিএনপি আসুক, মানুষের মন জয় করে। কি দিবে? আমি তো বলবো যে পৃথিবীতে একটা বিরল এক্সাম্পল বা উদাহরণ, যে একটা দল নির্বাচনে যে পাওয়ারে যাওয়ার আগেই তার ভিশনটা কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে। এটা কিন্তু কোনো স্বপ্ন না, এটা পরিকল্পনা, যেটা জনাব তারেক রহমান দিয়েছেন। এক্সাম্পল হিসেবে নারীদের ব্যাপারে ওরকম 31 দফার ভিতরে বলেছেন। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু সব 31 দফার সাথে লিঙ্ক হবে, এগুলো 31 দফাকে কিন্তু উল্লেখ করা আছে। আমাদের নারী সমাজ কিন্তু প্রায় অর্ধেকের মতো, কিন্তু নারীদের উন্নয়নের জন্য প্রথম দরকার তাদের স্বাবলম্বী করা। এখন স্বাবলম্বী হঠাৎ করে তো এগুলো করা যায় না। তো উনি যেই একটা উদ্যোগ নিয়েছেন, সেটা উনি নিজেই বিভিন্ন জায়গাতে সভাতে এবং ব্রিফিংয়ে কিন্তু উল্লেখ করেছেন। সেটা হলো যেটা আমার কাছে এখানে আছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটাকে একটা পরিবার 2,000 থেকে 2,500 টাকা ক্যাশ পাবে যদি উনি কার্ড হোল্ডার হন, অথবা ডাল, চাল, তেল পেতে পারে আর কি। এবং এটা তার থাকবে, তার নামে থাকবে। যেরকম আমি আপনাকে যদি একটু দেখাতে চাই, এটা হলো ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের ভিতরে আছে ফ্যামিলি কার্ড, মহিলার নাম লেখা আছে, এবং 31 ডিসেম্বর 2031 সাল পর্যন্ত উনি এটা পাবেন। প্রথম ধারণা আছে, পরিকল্পনা আছে 4 কোটি পরিবারকে এই আর্থিক স্যার, সাহায্য আমরা করবে। একটু লাইভে যাব হসপিটাল, এভারকেয়ার হসপিটালের ওখানে আমাদের সাংবাদিক আছেন, তার সাথে একটু কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা একটু লাইভে যাচ্ছি, এভারকেয়ার সামনে আমাদের সাংবাদিক রয়েছেন, তার সাথে একটু কথা বলবো আমরা। এখানে এভারকেয়ার হাসপাতালে আমরা মূলত অবস্থান করছি। বেশ কিছুক্ষণ আগে, প্রায় 30 মিনিট আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে তিনি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানিয়েছেন যে একটি খুদে বার্তায় মূলত জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে অবস্থান করছেন এবং তার সাথে অবস্থান করছেন মূলত তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান অবস্থান করছেন, এবং তার সাথে আরও অন্যান্যরা যারা রয়েছেন তারা কেবিনের বাইরেই মূলত তারা অবস্থান করছেন। এবং এখন পর্যন্ত কি কথা হয়েছে বা কি কথা হচ্ছে বা ডাক্তাররা কি জানিয়েছেন বা বলেছেন, এই বিষয়টি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি বা এখনও তারেক রহমান হাসপাতাল থেকে বের হননি। হয়তো বের হবার পর বিএনপির পক্ষ থেকে হয়তো খুদে বার্তায় হোক বা ভিডিও বার্তায় হোক হয়তো বিএনপির পক্ষ থেকে জানানো হবে বলে আমরা প্রত্যাশা করছি। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই মূলত আজ বেলা 12টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে মাটিতে পা রাখেন এবং তার পরবর্তী সময়ে 36 জুলাই এক্সপ্রেস ওয়েতে মূলত পূর্বাচল এলাকায় একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন এবং সেখান থেকে মূলত দেশের 64 জেলার যারা নেতা কর্মী সমর্থক রয়েছেন তারা এখানে আসেন এবং তারা মূলত 2 দিন আগে থেকে এখানে অবস্থান করছিলেন এবং সর্বকালের যে ইতিহাসের যে জনসাধারণের যে উপস্থিতি সেটি ছিল এবার সম্পূর্ণটাই রেকর্ড ভাঙা এবং দেখার মতো। এবং নেতাকর্মীরা মূলত বলছিলেন যে গত 18 বছর যাবৎ তারেক রহমান যে জনগণের সাথে যোগাযোগ রেখেছিলেন ভার্চুয়ালি বা মুঠোফোনের মাধ্যমে সরাসরি, সেই যোগাযোগেরই ফল মূলত আজকে তিনি হাতে পেলেন। তো এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। আমরা এতক্ষণ এভারকেয়ার হসপিটালের সামনে থেকে আমাদের সাংবাদিক কাছ থেকে জানলাম সেখানে তারেক রহমান সাহেব রয়েছেন। সেখান থেকে তিনি বেরিয়ে
কোথায় যাবেন সেটা বিএনপির পক্ষ থেকে জানানো হবে। তো আমরা ফিরে আসছি আমাদের আলোচনায়। আমরা স্যার আপনার কাছে শুনছিলাম যে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান। তো তারেক রহমানের যে প্ল্যান তিনি ইতিমধ্যে দিয়েছেন 31 দফা দিয়ে, তো সেটা আমরা শুনছিলাম। আপনি যদি স্যার আবার শুরু করেন সেখানে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। হি সেড হি হ্যাজ এ প্ল্যান। ইট মিনস এটা বাংলাদেশের উন্নয়নের জন্য উনি কি প্ল্যান করেছেন আমার মনে হয় সেটাই উনি মিন করেছেন আর কি। তো সেটা ব্যাপারে বললাম যে এরকম এটাই মানে একটা দল, যে দল ক্ষমতা যাওয়ার আগেই জনগণের কাছে পরিষ্কার করে দিচ্ছেন যে যদি তাদের সমর্থনে যদি দায়িত্বপ্রাপ্ত হন জাতির রাষ্ট্রের, তাহলে কার কার জন্য কি কি করবেন, ক্লিয়ার কাট। এখানে কোনো স্বপ্ন না, এগুলো হলো প্রকল্প, পরিকল্পনা, যেটা দরকার, যেটা কেউ কখনো দিতে পারে না। অনেকে অনেক কিছু বলে, স্বপ্নের কথা বলে, অনেক কিছু বলে, বাট এমন কথা বলে যেটা হয়তো বাস্তবায়নযোগ্য না। বাট এগুলা হি হ্যাজ প্রুভ, যেগুলা চেষ্টা করলে সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ, যে কথাটা উনি বলেছেন, এগুলি করা সম্ভব হবে। সেজন্য নারী উন্নয়নে বিএনপির উদ্যোগে একটি কার্ডেই পরিবারের নিরাপত্তা, যে কথাটা বললাম, এই কার্ডটিকে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি এবং নারী স্বাবলম্বী হওয়ার উপায়। 4 কোটি নারীকে এরকম পারিবারিক ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তারপরে যেমন আমি টাচ আপন করবো, এগুলো ডিটেইলে আমি যাব না। যেরকম বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে বিএনপির চিন্তাটা কী। এখন যারা খেলাধুলা করে, আমরা প্যারেন্টসরা বলি যে খেলাধুলা এখন বন্ধ করো, ওগুলো তোমার কোনো কাজ দেবে না, টাকা পয়সা দেবে না, চাকরি দেবে না, তুমি পরে নাকায় মরবা, তুমি এগুলো বাদ দিয়ে লেখাপড়া করো, দোকানদারি করো, বা এই ব্যবসা করো, এই করে হ্যান করো, ত্যান করো। কিন্তু এটা ওনার চিন্তা যেটা, সেটা হলো এই যে এই ক্রিয়াটা যেটা আছে, সেই ক্রিয়াটা বিনোদন কেবল থাকবে না, এটা একটা পেশা হিসেবে নিতে হবে। এটা পেশা হিসেবে প্রত্যেককে নিতে হবে। ক্রিয়া হবে পেশা, পরিবার হবে ভরসা। ঠিক আছে না? খেলাধুলা পেশা হিসেবে প্রতিষ্ঠা ওনার পরিকল্পনা আছে। জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার একটা পরিকল্পনা দিয়ে বিএনপির আছে। নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। এগুলো দিস আর দি ইনসেন্টিভ, মানে একজনকে যদি সেই প্রতিভাটা তার ক্রীড়াবিদ হিসেবে থাকে, তাকে সুযোগ করে দেবে যেটা উনি একটা পেশা হিসেবে নিতে পারে। আচ্ছা, বিস্তারিত না যে একটু দ্যাটস রাইট। তারপরে যেরকম আছে প্রত্যেক বিভাগীয় শহরে বিকেএসপির, আমি ইম্পর্টেন্টগুলো বলছি, প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেএসপি শাখা প্রতিষ্ঠা, সকল মহানগর সহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থা। কেমন? দেন দেশে ক্রীড়ার সরঞ্জাম তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি। তো শুধু শখের জন্য না, আমি যে কথাটা বললাম, ক্রীড়া হবে আগামী প্রজন্মের প্রেরণা এবং মর্যাদার পেশা। তাহলে কিন্তু বাংলাদেশে এই ক্রীড়া জগৎটা অনেক উন্নতি করবে। এটা হলো বিএনপি একটা প্ল্যান। মাসুদ ভাই, আপনার কাছে একটু আসি। জি, বলেন, এটাই বলেন। আমি যেটা আপনার কাছে বলতে চাই যে ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধান, শেখ হাসিনা, তারেক রহমানকে বারবার দেশের মধ্যে আনতে চেয়েছিলেন, বিচার করতে চেয়েছিলেন, কিন্তু আজকে তারেক রহমান এসেছেন, উনি দেশ ছেড়ে চলে গেছেন। এটা আপনার কাছে কেমন লাগে? আজকের আলোচনাটা আমরা তারেক সাহেবকে নিয়ে থাকতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ম্যাডামকে নিয়ে আলোচনা না করে, এটা বড় একটা চ্যাপ্টার। হ্যাঁ, অত্যন্ত সুন্দর একটা বিষয় আপনারা অবতারণা করেছেন। হ্যাঁ, শেখ হাসিনা 21 আগস্ট মামলায় তাকে কিন্তু ফাঁসি দেয় নাই। জি, কি দিয়েছে বড় আয়, কি হয়েছে? যাবজ্জীবন, তাই না? কারণ কি জানেন? নাম বলে একজন সুপ্রিম কোর্টের লয়ার, সিনিয়র লয়ার, নেতাও বটে। ওনার সাথে শেখ হাসিনা যে কোনো এক জায়গায় দেখা, আমাদের দল করে বলে, দিলাম না তো তারেককে ফাঁসি। বলছেন নো, আপনি ফাঁসি দেন নাই অন্য কারণে। পৃথিবীর অনেক দেশ আছে ফাঁসির আসামিকে, তাদের যেমন কানাডা আর অনেক রাষ্ট্র আছে ফাঁসি নাই, সেখানে মৃত্যুদণ্ড নাই। আপনি ভাবছেন তাকে আনবেন, কিন্তু আনতে পারবেন না, যার জন্য আপনি যাবজ্জীবন দিয়েছেন। ভাগ্যের নির্মম পরিহাস। আজকে উনি দেশে আসছেন। আমি আর একটা টক শোতে বলেছিলাম, দেখেন 47 পরের কথাই যদি ভাবেন, শের বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সরদি, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা, শেখ হাসিনা, তারেক রহমান, ম্যাডাম হসপিটালে
এই অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আমি বলবো, জাতি ঐক্যবদ্ধ হয়নি তার জন্য। কে দীপজল একা একজন সিনেমা জগতের লোক, সে নিজে পর্যন্ত মিলে দোয়া পড়ছেন তার জন্য, আর কেউ বাদ রাখলাম না। জাতীয় ঐক্যে পরিণত হয়েছেন তিনি। এ তো অনেকে হওয়ার কথা ছিল, হতে পারে নাই। হ্যাঁ, আপনার সাদির জানাজায় দেখবেন অনেক, আমার কষ্ট লাগে, এইখানেও সাদির সাথে আমি টকশো করেছি, আরো চ্যানেলও, কত লোক কই, অনেকের তো জানা যায় হাদি, অনেকের তো জানা যায় কই সৌভাগ্য হয়নি, তাই না? উপরে আল্লাহ তাআলা। তারেক সাহেব আসছে আজকে বাংলা, আজকে যেখানে ওনার স্টেজ গণসংবর্ধনা হয়েছে, আমার বাসা থেকে 5 মিনিট। আমি প্রতিদিন বাসা থেকে দুইবারই দেখলাম। প্রথম বাঁশের খুঁটিটা গাড়ার থেকে শুরু করে মানুষের বাঁধ ভাঙা জোয়ার, আন্তরিকতা, দলীয় 15.5 বছর দলীয় নেতা কর্মীর অত্যাচার, স্টিম রোলার ফেসিস চালিয়েছে। তারেক সাহেব হাজার হাজার কিলোমিটার দূরে থেকে দলকে পরিচালনা করেছে, শুধু দলকেই পরিচালনা করেনি, দলের ওই কটুট রেখেছে, ফেসিস দলকে ভাঙতে পারে নাই। এবং আই হ্যাভ প্ল্যান, ওনার বক্তৃতার শেষে ভাষণের যে কথাটি বলেছেন, কর্নেল সাহেব অত্যন্ত সংক্ষিপ্ত আকারে ধরেছেন। উনি এই বিদেশে বসে এদেশের স্বাস্থ্যনীতি নাই, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, কৃষি, আপনার এই যে ক্রীড়া, হ্যাঁ, কি হবে এই 24-এর ধারণাকে মাথায় রেখে এই জেনারেশন বিলো 40, এই জেনারেশন ভোট দিতে পারেনি, এরা কি চিন্তা করে, মাথায় কি চায়, কেমন বাংলাদেশ দেখতে চায়, আগামীর বাংলাদেশ কেমন হবে, সেইটা চিন্তা করে উনি বলছেন আই হ্যাভ প্ল্যান। ডিটেল উনি ব্যাখ্যা করেছেন, শুধু উনির মধ্যেই এটা ধারণা রাখেন, উনি ওনার নেতা কর্মীদের এইটার উপরে কর্মশালা করেছেন। আমরা কর্মশালা অংশগ্রহণ করেছি। কি হবে উনি সংক্ষিপ্ত আকারে বলছেন, এটা বিরোধ আলোচনার বিষয়, এদের সোশ্যাল সিকিউরিটি কি হবে, সব কিছুই এই 24-এর ধারণাকে রেখে, যাতে অন্ততপক্ষে আমরা কিছুই না করতে পারি। এই 24-এ যা সাদাত বরণ করেছেন, 30-এ পঙ্গুত্ব জীবনযাপন করেছেন, তাদের আত্মার অন্তর শান্তি পেতে পারে। আমরা কি দেশ রেখে গেলাম, কি দেশ আমরা চেয়েছিলাম, হ্যাঁ, হাদি যে কেমন বাংলাদেশ দেখতে চেয়েছে। আপনার কাছে আসি স্যার, আমরা একই কথা যে আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের আর কি আছে? যেরকম বিএনপির শিক্ষার ব্যাপারে যে চিন্তাভাবনা জনাব তারেক রহমানের, দক্ষ জনশক্তি, ইনফ্যাক্ট আধুনিক বাংলাদেশ, বাংলাদেশের যে 18 কোটি মানুষ আছে, এটা সংখ্যায় অনেক বড়। এই জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত না করা যায়, তাহলে পুরা লটটা ইজ এ বার্ডেন ফর দি কান্ট্রি। সো কাজে তাদেরকে দক্ষ করতে হবে, দক্ষ করলে কিন্তু তারা আমাদের জন্য ব্লেসিং, আশীর্বাদ। তো সেই প্রেক্ষিতে ওনার যে প্রকল্প এবং নীতিমালা, সেটা হলো যে শিক্ষা ব্যবস্থাকে দুইটা সিস্টেমে করা, একটা নিড বেসড এডুকেশন আর একটা নলেজ বেসড এডুকেশন। নিডস বেসড এডুকেশন যেটা প্রয়োজনের চাহিদা অনুপাতে আর কি, সেই অনুপাতে আপনার কারিগরি শিক্ষার ব্যাপার আছে। যুবকদের যারা আছে, যুবক প্রায় 5 কোটি যুবক আছে। একটা উদাহরণ আমি যদি দেই, সেটা হলো যে সিঙ্গাপুরে 1 লক্ষ লোক বিদেশে পাঠিয়ে তারা যে রেমিটেন্স পায়, বাংলাদেশে 1 কোটি জনবল বাইরে পাঠিয়ে সে সমপরিমাণ পায়। এটা কিসের জন্য? বিকজ আমাদের থেকে যে লোকবলগুলো বাইরে যায়, তারা কিন্তু সে দক্ষ না, অদক্ষ। তারা সেদিন কিন্তু আমাদের ফরেন অ্যাডভাইজার কিন্তু একটা এক্সাম্পল দিয়েছেন যে যেই জনবলটা, যে ব্যক্তিটা মিডল ইস্টে যায়, তার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য সে যদি ইংরেজি বলতে পারতো, তাহলে যে বেতনটা পেত, এখন ইংরেজি যেহেতু সে বলতে পারে না, যার জন্য তার 3 ভাগের 1 ভাগ পায়। এটা হলো আমাদের ফরেন অ্যাডভাইজার সব বলছেন। কাজে এখানে শিক্ষা ব্যবস্থায় নিড বেসড নলেজ ব্যবস্থা উনি চিন্তাভাবনা করছেন। সেটা হলো যে বাধ্যতামূলক 3য় ভাষা শিক্ষার ব্যাপারে
সেই ভাষাগুলো ইংরেজি হতে পারে, সেই ভাষা জাপানিজ হতে পারে, সেই ভাষা চাইনিজ হতে পারে, সেই ভাষা অন্য কোনো যে ভাষা, ওই ভাষাগুলো যদি জানে মাতৃভাষা ছাড়াও, তাহলে তার যেখানেই সে বাইরে যাবে, যখনই কোনো নিয়োগে যাবে, তখন সে অনেক রোজগার করতে পারবে, উন্নতি হবে। তারপরে যেরকম আছে সুশিক্ষায় মেধাবী শিক্ষক। শিক্ষক আমাদের যাদেরকে আমরা নিই আমাদের দেশে, তারা কিন্তু আমি মনে করি না খুব মেরিটোরিয়াস লোকজন শিক্ষক হিসেবে এখন নেওয়া হয়। তো কাজে তাদের কোয়ালিটি যেহেতু ভালো না, সেই জন্য তারা যে প্রোডাকশন যেটা করে ছাত্র, সেটাও কিন্তু সেরকমই হয়। সো ইয়াং অ্যান্ড ভেরি ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট ছেলেদেরকেই শিক্ষক এবং মেয়েদেরকে শিক্ষক হিসেবে নেওয়া হবে, বেতন ভালো দিয়ে, সো দ্যাট তাদের প্রোডাক্ট মানে ছাত্র যারা আছে, ছাত্রী যারা আছে, তারা যাতে সত্যিকারভাবে কোয়ালিটি হয় এবং জনশক্তিতে রূপান্তরিত হয়। এটা শিক্ষার ব্যাপারে আমি সংক্ষেপে বললাম। তারপর দেখেন স্বাস্থ্যের ব্যাপারে বিএনপি পরিকল্পনা যেটা আছে, সেটা হলো যে স্বাস্থ্যটার ব্যাপারে ওনার যে চিন্তা, সেটা হলো যে প্রিভেন্টিভ মেজারের দিকে জোর দেওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু স্বাস্থ্যসেবক হিসেবে কিন্তু প্রায়, আমার যতটুকু মনে হয়, প্রায় 50,000 মতো স্বাস্থ্যসেবক রেখেছিলেন আর কি ওনার সময় আর কি। তো সেরকম আর কি আমাদের দেশে গ্রামে গঞ্জে একটা গ্রামের জন্য স্বাস্থ্য সেবক হিসাবে নিযুক্তি দেওয়া হবে এবং তার 80% হবে নারী। তাদের কাজ হবে গ্রাম ভিজিট করা এবং কোনো শিশু, মহিলা এবং বৃদ্ধের তাদের কি প্রবলেমগুলা বাড়ার আগে যাতে আইডেন্টিফাই করতে পারে। বাচ্চার ওজন না হবে, বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা, মেয়েদের কোনো প্রবলেম আছে কিনা, তাহলে কি হবে যে যখন সমস্যাটা হয়ে যায়, তখন 100 টাকা যদি একজনের ইনকাম থাকে, 73 টাকা চলে যায় স্বাস্থ্যের খরচের জন্য, তাহলে সে খাবে কি? তো প্রথমে যদি এটাকে ইরাডিকেট করা যায় কনস্ট্যান্ট ইয়ের মাধ্যমে, পরিদর্শনের মাধ্যমে এবং চিকিৎসার মাধ্যমে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না। তারপরে যেরকম দরিদ্র যারা আছে, তারা হয়তো একটা অ্যাক্সিডেন্ট করলো, একটা হার্ট অ্যাটাক করলো, এখন এদেরকে যদি কোনো বেসামরিক হসপিটালে নেওয়া হয় ট্রিটমেন্টের জন্য লক্ষ লক্ষ টাকা লাগে, কোত্থেকে পাবে? খুব অসহায় হয়ে যায় তারা। সো কাজে সিস্টেমটা থাকবে এরকম সর্ট অফ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো চিকিৎসায়, অর্থাৎ গভর্নমেন্ট টাকা দিবে, একটা বেসরকারি হসপিটাল যারা এইসব এক্সপার্টিস যাদের আছে, ওই দরিদ্র লোকটা হলো তাকে কিন্তু সাহায্য দিয়ে সেই ট্রিটমেন্টটা সে যাতে পায়, সে যাতে বিকলাঙ্গ না হয়ে যায় অ্যাক্সিডেন্টের জন্য, অথবা হার্ট অ্যাটাক করে সে একটা বোঝা যাতে না হয়ে যায় সংসারের জন্য এবং জাতির জন্য। এটা হলে আসলে মানে একটা নেশনেরই কিন্তু একটা ইন্সপিরেশন বেড়ে যাবে, হতাশা কেটে যাবে এবং মানুষ কিন্তু আরও অনেক পরিশ্রমী হবে এবং তারা রেজাল্ট অনেক ভালো দিতে পারবে, ইকোনমিক ডেভেলপমেন্টে তারা অংশগ্রহণ উনি করতে যেটা পারবে। করতে চাচ্ছেন যে সব জায়গা থেকে যেরকম জেনারেল জিয়া করেছিলেন, মেধাবী লোকদেরকে ইয়ে করে এই মেধা ইয়েটা রাইট। এখন কথা হলো যে একটা দরিদ্র শিশু যদি তার অপুষ্টি থাকে, তার যদি রোগাক্রান্ত থাকে, তাকে কিন্তু লেখাপড়া করাই কিন্তু সেট করা যাবে, মেন্টালিও তাকে স্ট্যাবলিশ করা যাবে না, ফিজিক্যালি যেহেতু সে হি ইজ নট প্রপার। সো কাজেই তাকে যদি তার থেকে যদি পেতে হয়, তার থেকে মেধাসম্পন্ন যদি করতে হয়, তাহলে তার পুষ্টি দিতে হবে, তার স্বাস্থ্য দেখতে হবে, তাকে এডুকেশনটা নিড বেস দিতে হবে, তাহলে সে আমাদের জন্য জনশক্তিতে রূপান্তরিত হবে। এই বিষয়টা এগুলোর উপর জোর দিচ্ছেন। তারপর যেমন মাসুক ভাই, আপনার কাছে একটু আসি। জি 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 আমরা একটু আপনাদের পররাষ্ট্র বিশ্ব নীতির সম্বন্ধে আপনার তারেক রহমান কি ভাবছেন সেটা আপনার কাছে শুনতে চাই। আমরা গত সরকারের সময় দেখেছি, গত সরকারের পররাষ্ট্র যে নীতি ছিল, সেখানে বলা হয়েছে যে ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনারা এই পররাষ্ট্র নীতি নিয়ে কীভাবে কী চিন্তা করছেন, তারেক রহমান কী চিন্তা করছেন? ওনার ওই যে বক্তব্য আই হ্যাভ প্ল্যান, কর্নেল সাহেব অত্যন্ত সংক্ষিপ্ত আকারে ইলাবোরেটলি এক্সপ্লেন করতে পারে নাই সময়ের অভাবে। তার চিন্তা, এই চিন্তাগুলো আগামী 25 বছরের বাংলাদেশ কিভাবে দেখতে, সেটা কি চিন্তা করে একটা রাস্তা করতে হলে চিন্তা করতে 25 বছর পর এই রাস্তার উপর কতখানি প্রভাব পড়বে, কতখানি লোড পড়বে, কত জনসংখ্যা বাড়বে, সেটাকে চিন্তা করে করতে হয়। আপনারা দেখবেন আজকে যেখানে মিটিং হয়েছে 300 ফিট, এই তো সেদিন হইল পেছিস আওয়ামী লীগ আমলে, পাশের এই কয়দিনই পাশে রাস্তা বৃদ্ধি করলো। আমি চিন্তা কী করলাম, এই রাস্তা চিন্তা করতে হবে 25 বছর পর এখানে কি হবে। উনি সেইটাকে মাথায় রেখে উনি লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করে নাই, উনি দেশকে নিয়ে ভাবছে, তার প্রমাণ এইটাই। আই হ্যাভ এ প্ল্যান, এইটা তার ফলশ্রুতি। আমি যেটা বলতে
পররাষ্ট্রনীতি বিএনপি এক স্টেট কথা বেগম যে বারবার বলতেন, বা দেশের বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নাই, দেশের বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নাই। আমি স্পষ্ট মনে করি যে দেশের সাথে দেশের স্বার্থকে রক্ষা করে সম্পর্ক করতে, তার সাথে করতে হবে। কার চক্ষু রাঙ্গানকে ভয় পেয়ে অধিক যাব না। বেগম খালেদা জিয়া বলছেন আমি পূর্ব পশ্চিমে যাব, আমি যে পূর্বেই যাব না, আমি পশ্চিমেও যাব, সেখানে আমাদের থাকতে হবে। এই জায়গা থেকে সরা যাবে না। এই বিগ ব্রাদার শুধু আলোচনা করবেন, তাদের পদলোহন করিয়া ক্ষমতায় থাকা কোনো মানি হয় না। আমি শেখ হাসিনা বলছেন আমি যা দিয়েছি ইন্ডিয়া ভারত কোনদিন বলবে সে কি দিয়েছে বলেন, বা কি দিয়েছে বলতে হবে। স্বামী স্ত্রী সম্পর্ক বলে নাই। ইন্ডিয়া দিল্লি আছে, আমরা আছি, দিল্লি নাই আমরা নাই। আর যার কারণেই এদেশের মানুষ এই যে আমরা অনেকবারই বলেছি ইন্ডিয়ার ফরেন পরিস্থিতিটা হওয়া উচিত না। তারা সম্পর্ক করছে, যারা সম্পর্ক আমরা বলছি তোমরা জনগণের সাথে করো, তারা একটা দলের সাথে সম্পর্ক করছে, তারা একটা দলের সাথে সম্পর্ক করেছে। এই যে হাদির হত্যাকারী শোনা যায় ভারতে পালিয়ে গেছে, কই তারা এই সুযোগ করে দিছে, যার ফলে ভারত বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে। এবং এইটা চিন্তা করেই তারা একসব ফরেন পলিসি করবেন। আমি যে জায়গায় যেতে চাই, দেখেন এই মুহূর্তে হয়তো উনি এখনো মার কাছে আছেন। আমি জানি না ম্যাডাম ওনার সাথে কথা বলতে পারবেন কি না। আমার মনে হয় শেখ মুজিব পাকিস্তান কারাগার থেকে হিথ্রো বিমানবন্দর থেকে হয়ে ভারতে বাংলাদেশে আসলেন 11ই জানুয়ারি। তাকে এয়ারপোর্টের সম্বর্ধনা দেওয়া হয়েছিল। ওনার আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। ক্ষমতার মসনদে বসে শুক্র দিন কাটতে পারেনি, থাপাস করে নেমে গিয়েছে। আমি মনে করি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব আজকে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ উচ্ছ্বাস ভালোবাসা উনি পেয়েছেন। আল্লাহ এদেশের 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে যদি জনগণ বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পায়, বিএনপি সরকার গঠন করবেন। আমি মনে করি বৃহস্পতিবার 12 তারিখ বৃহস্পতিবার নির্বাচন হলে রবিবার মন্ত্রিপরিষদ গঠন হবে। আমি মনে করি উনি প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন। যেদিন ওই চেয়ারে বসবেন সেদিন তার ভাবতে হবে এই চেয়ার আমাকে ছেড়ে দিতে হবে যে কোনো সময়। এই জনগণ রায়ের প্রতি সম্মান দেখাতে হবে। যদি তা না হয়, শেখ হাসিনার মতো যদি কেউ থাকতে চায়, 24-এর কথা মনে রাখতে হবে। আমি খুব রূঢ় কঠিন কথা বললাম। আর এটা যখন থাকতে চাবে পরিণতিটা হয় এই 24 হওয়ার কথা ছিল। আমরা একটু মানে শেষের পর্যায়ে চলে এসেছি। আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে তার প্রধানকে এইভাবে পালিয়ে যাওয়ার কথা নয়। আপনার 14তে যদি নির্বাচন হতো, হয় বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ বিরোধী দল। 18তে যদি নির্বাচন হতো এই হতো, সর্বশেষ 24-এ যদি হতো, এই 24 হতো না, বলেন 24 এই যে কতগুলা জীবন মারা গেল, মানুষ মারা গেল, আমাদের সময় শেষের দিকে। সুতরাং আমি ভাবি খুব ক্ষমতার চেয়ার, খুব গরম। স্যারের কাছে একটু আসি। এইটা ভেবে এই 24-এর মাথায় রেখে আগামী দিনে দেশ পরিচালনা করতে হবে। স্যার আমাদের সময় প্রায় শেষ। আমরা আপনাকে 1 মিনিট টাইম দিব। 1 মিনিটে আপনি একটু বলবেন। আপনি সারাদিন দেখেছেন যে মিটিং হয়েছে, প্রচুর লোক সমাগম হয়েছে, কয়েকটা সোর্স থেকে আমরা পেয়েছি যে 20-30 লাখ লোক হয়েছে। তো আপনিও ছিলেন ওখানে। তো 1 মিনিটে আপনি কি বলতে চান শেষ, মানে যে আপনাদের যে তারেক রহমানের যে দেশে ফিরলো এবং আপনাদের কি ভবিষ্যৎ, আপনারা কি করতে চান, এটা 1 মিনিটের মধ্যে একটু। আমি তো প্রথমেই বলেছি যে এটা আসলে বিএনপির জন্য কেবল না, সারা বাংলাদেশের জন্য একটা বিশাল একটা ব্যাপার। বিকজ এখন উজ্জীবিত হয়েছে আগামী 12 তারিখের নির্বাচনে এর একটা প্রভাব পড়বে, তাই না? হ্যাঁ, নেতা কর্মীদের মধ্যে উৎফুল্লতা দেখা দিয়েছে। হ্যাঁ, বিকজ আমি মনে করি এই সময় ওনার আগমনটাই, ইলেকশন নিয়ে তো অনেক কথা চলছিল, গুজব চলছিল ইলেকশন হবে কি হবে না, পিপলের ভিতরে, মানুষের ভিতরে আর কি, আসবেন কি আসবেন না, উনি এসছেন
এবং উনি একটা সবচেয়ে বড় এবং জনপ্রিয় দলের যেহেতু অভিভাবক, ওনার আগমনটা কিন্তু সামনে যে 12 তারিখে ইলেকশনটা, সেটা আমি মনে করি যে সেটা সহজ হবে এবং সেটা হতে যাচ্ছে, হ্যাঁ, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এবং সেটা হলে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে পারবো এবং সেটা খুব মানে দরকার। আপনারা চিন্তা করছেন যে তারেক রহমান আসার পরে এখন নির্বাচনটা আর অনিশ্চয়তার হাতে নাই, এই যে আমরা যেগুলো নির্বাচনটা হবেই। শুনছিলাম, বিকজ উনি দেখেন উনি এমনভাবে প্ল্যান করে করেছেন, ভাইও আগে বলেছেন আর কি। স্যার আমাদের শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান, তারেক রহমান এসেই বলেছেন। আমরা দুইজন আলোচকের কাছ থেকে শুনলাম মূল্যবান কথা তাদের, এবং আমরা আশা করি যে তারেক রহমান যে কথাটা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা বাস্তবায়িত হোক আমাদের দেশের জন্য, এবং আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাক, এবং সকলে মিলে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি, এই আশা করে আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।